এবং সেখানে একটা কমিউনিটির মানুষ জড়িত আছেন, এই ঘটনাও তো আমরা দেখেছি দাদা। এটা তো তুমি দেবদিদি একটা কি বলছি, তুমি দেখো এই ইন্ডিজোটের প্রত্যেককে ওই একটা জায়গাতেই টার্গেট করে, তারা কিন্তু সবাই ওই মালদা আর মুর্শিদাবাদ, ওখান থেকে বেরোতে পারছে না। ওই ইন্ডিজোটের পুরোটাই মালদা আর মুর্শিদাবাদ। আজকে অধীর বাবু হেরেছেন, তার সেটা উনি বিশ্বাস করছেন না। কেন হেরেছেন অধীর বাবু? যেহেতু হাজিকে অধীর বাবু। প্রীতম, শক্তিদা দুজনকেই বলছি আসবো প্লিজ। শক্তিদা আসবো, একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক নয়াদিল্লিতে হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে সেই বৈঠক হয়। আগামী সময় মন্ত্রিসভা বাংলায় কীরকম হতে চলেছে এবং আরও অন্যান্য 5 বছরের রূপরেখা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। কি এক্সপেকটেশন থাকবে এই নতুন মন্ত্রিসভা, কীরকম হতে পারে, তাতে কোনো চমক থাকবে কিনা, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। বা প্রীতমের সঙ্গে কথা হয়েছে, নীতি নবীনের সঙ্গে বৈঠক এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং সেই সাক্ষাতে যেটা এখন অবধি মনে করা হচ্ছে যে আগামী 5 বছরের রণকৌশল কিভাবে এগোবে এই সরকার, এবং পাশাপাশি মন্ত্রিসভা। প্রীতম, অনেকে এই কথা বলছেন ঠিকই যে এতটা সময় কেন লাগছে মন্ত্রিসভা তৈরি হতে, এর কি ব্যাখ্যা তোমাদের, মানে তোমাদের মাথায় কি চলছে, কি ভাবনা চিন্তা রয়েছে? প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের পার্টিটা তো অটোক্রেটেড পার্টি নয়, একটা গণতান্ত্রিক দল। সেখানে মানে আমাদের সর্বোচ্চ নীতি প্রণয়নের জায়গাটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি বোর্ড। সেই পার্লামেন্টারি বোর্ড থেকে শুরু করে যার চেয়ারম্যান নরেন্দ্র মোদী স্বয়ং, তারপর আমাদের পার্টি যার প্রেসিডেন্ট নীতিন নবীনজি। তো সুতরাং সবাই মিলে একটা কালেকটিভ ডিসিশন করে যে যার সবচেয়ে ভালো যে দপ্তর চালাতে পারে তার সেটা হবে, এবং সে খুব শীঘ্রই সেটা হতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় কোনো কাজ থেমে থাকেনি, সেই কাজগুলো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে অনেক জায়গায় করছেন। যে কটা দপ্তর এখনও বন্টন হয়নি সবটাই মুখ্যমন্ত্রীর কাছে আছেন, এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট মানে আপনার নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ সম্পন্ন করছেন। এবং আপনি জানেন যে আপনাদের মানে এখানে কি এটা মেনটেন্ড হবে যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স? সবটাই প্রেরোগেটিভ অফ শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, এবং প্রেরোগেটিভ অফ আওয়ার সবচেয়ে যে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ কমিটি তাদের। এটা আমাদের কোনো বক্তব্যই নেই। আর একটা কথা বলছি, আমি একমাত্র ভারতীয় জনতা পার্টিকে দেখবে যে কোনো রকম করে স্পেকুলেশন করে কিছু হয় না। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে যেটাতে সবচেয়ে বেশি যোগ্য, যাকে মনে করবে যে এই কাজটা সবচেয়ে বেশি ভালো, এই নিয়ে সবচেয়ে বেশি সম্পন্ন করতে পারবে। তার কারণ হচ্ছে যেভাবে করে আজকে বাংলার পুরো ব্যাপারটা একদম মানে প্রত্যেক রাস্তা থেকে শুরু সব জায়গায় পটলসে পরিণত করেছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে মানে মানে খানাখন্দ উনি করে দেননি। প্রত্যেকটা জায়গায় স্ক্যাম, প্রত্যেকটা জায়গায় খানাখন্দ, তোমার রাস্তা থেকে শুরু করে তোমার বিল্ডিং সব জায়গায় ভেঙে পড়ছে। ওইরকম একটা অবস্থা থেকে আজকে প্রত্যেকটা লোককে খুব ভেবে চিনতে দপ্তর বন্টন করা হবে, যেটা আমার বিশ্বাস। আমি পার্টিকে যতটুকু চিনি, পার্টির প্রতি আদর্শ নিয়ে যতটুকু কাজ করেছি, আমি এটুকু বুঝেছি যে পার্টি যখন যেখানে যাকে বসাবে এবেল, যিনি সবচেয়ে বেশি ভালো পারবেন ওই দপ্তর চালাতে, সেরকম লোককেই দেওয়া হবে। এবং সেই জন্যই আজকে ডিসকাশন চলছে। প্রীতম, একটু জানতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যদিও বলে দিয়েছেন এটা নিয়ে নতুন করে এই জায়গাটা আমি আসছি না যে কোনো বেনজল ঢুকবে কিনা, কারণ উনি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন ওনার বক্তব্য। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কাঁদতে কাঁদতে পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন বেশ কিছু কথা, রুদ্রনীল ঘোষেরও চোখে জল। না দেখুন, আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেদিনকে ওই 2 মে 2021 যারা আমরা আমাদের কার্যকর্তাদের লাশ কাঁধে তুলেছি না, যারা আমরা হাঁফিয়ে গেছি, যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের বিজেপি করার জন্য বিজেপির সমর্থক হিসাবে দৌড়ে দৌড়ে এসে এখানে আশ্রয় নিতে, আমাদের নিজেদের অফিস, নিজেদের বাড়ি, নিজেদের বিভিন্ন জায়গা ভর্তি হওয়ার পর আমরা জায়গা দিতে পারিনি, মানে কী অবস্থা হয়েছিল। তো সেদিনকে যারা আমরা যে কার্যকর্তারা যারা সামনে থেকে আমরা সেদিনকে দেখেছি বা সামনে থেকে বোঝানোর সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি, তারা প্রত্যেকে এইরকম যারা লোক যারা তো সেদিনকে নিন্দা করেননি এরকম আনডেমোক্রেটিক একটা যে সিচুয়েশন চলছিল, যেখানে হিন্দু জেনোসাইড চলেছে এই খেলা হবে বলে বলে, তো সেখান থেকে না করে তারা উল্টো উস্কানি দিয়েছে, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। এবং আজকে আমার তোমার প্ল্যাটফর্ম থেকে বলছি, হাত জোর করে বলছি, বছরে তোমাদের আগামী 5 বছরের জার্নিতে এই ধরনের লোকগুলো যদি পরবর্তী ক্ষেত্রে মরিয়া চেষ্টা করে দলটাতে ঢোকার কোনো পদের আশায়, কোনো মন্ত্রিত্বের আশায়, তোমাকে আমি হাত জোর করে বলছি, এবং যারা আমাদের এই আজকে তোমার কনভারসেশন দেখছে তাদের প্রত্যেককে রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আমাদের রাজ্য সভাপতির উপরে কেউ না, দলের জন্য কেউ না, মুখ্যমন্ত্রী আমাদের সরকার চালাবেন, উনি মুখ্যমন্ত্রী আমাদের
যে সবার যে সরকার তার উনি হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি সবার সাথে দেখা করতে পারেন, সবার সাথে কথা বলতেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট উনি সর্বাগ্রে। তো ভারতীয় জনতা পার্টির সে বুথ থেকে শুরু করে মণ্ডল থেকে শুরু করে আমাদের যে স্ট্রাকচার, কোনো লেভেলে কোনো রকম কোনো যোগদান এখন হচ্ছে না। এবং তোমার যে প্রশ্ন যে এরকম কিছু লোকজন আসবে কি না, আজকে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আমাদের দলে আসতে পারে, তার জন্য সিস্টেম আছে। লকেট চ্যাটার্জির নেতৃত্বে আমাদের একটা টিম বানানো আছে আজকে না, প্রায় 6 মাস আগে থেকে। যারাই আসবেন সেখানে দরখাস্ত দেবেন এবং সেটা দেখে নেবে যে সে কোনো চুরি করেছে কিনা, কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত কিনা, এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাদের খুনের পেছনে, তার বাড়ি ভাঙার পেছনে বা তার কোনো অপদস্থ করার পেছনে তার হাত রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সেই কমিটি সেটা ভাবনা চিন্তা করে দেখবে। কিন্তু এটা বললাম তো, ভাবনা চিন্তা করে দেখবে। কিন্তু এই পরমব্রতর মতো লোকজন যারা উস্কানি দিয়েছে, তাদের মতো লোকজনকে ভারতীয় জনতা পার্টির কাছে কোনো রকম কোনো দরজা বন্ধ। উনি বিভিন্ন সরকারি জায়গায় কাজ করতে পারেন, তার জন্য সরকারি কাজের আমরা যে আপনার বিভিন্ন যে প্ল্যাটফর্ম সেটা আমরা তৈরি করে দিচ্ছি। যারা মানে যোগ্য লোক সেই সরকারি সুযোগ নিয়ে, বা সরকারি সুযোগ বলতে কি, যেন ওখানে কোনো সিন্ডিকেট বাজি না হয় তোমার টলিগঞ্জে, সেইটা সরকার দেখবে এবং সরকার কঠোর আসতে সেটাকে তোমার বন্ধ করবে। তার যে যার যোগ্যতা নিয়ে কাজ করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে কাজ করা আর টলিউডের সিনেমা করার মধ্যে আকার পাতাল তফাৎ আছে। আমি বলছি ধরো যারা নতুন অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসছে বা কোনো রাজনৈতিক দল তারা কোনোদিন করেনি, তারা হয়তো প্রথম বিজেপিতে যোগদান করছে, কিন্তু তারা কি কি দেখেছে, তারা গত 15 বছরে, এই যে আমি একটু ছবিগুলো দেখাই এবার, মহিম শেখ দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ। তিনি একজন শুধু কর্মাধ্যক্ষ, তৃণমূলের একজন কর্মাধ্যক্ষ। আমি একটু ফুল ফ্রেম এই ছবিটা দেখাবো। দেখুন এই মাঠটা, দেখুন ওনার নিজস্ব স্টেডিয়াম মহিম শেখ। স্টেডিয়ামের ফলকে অনুব্রত মণ্ডলের নাম, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। কয়েক বিঘা জমির ওপরে চোখ ধাঁধানো এই স্টেডিয়াম। জাতীয় স্তরের অনেক খেলোয়াড়, সিএবির অনেক আধিকারিক এই মাঠে এসেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই তৃণমূল নেতার আয় নিয়ে প্রশ্ন উঠবে। আমরা এর আগে দিলীপ মণ্ডলের বাড়ির ছবি দেখেছি, সেই প্রাসাদোপম বাড়ি। আমরা জাহাঙ্গীর খানের বাড়ি দেখেছি সুইমিং পুল বাড়ির ভেতরে। এবং এই দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের ওই বিধায়ক, তিনি হাইকোর্টে চলে গিয়েছেন আজকে, বলছেন যে রক্ষা কবচ চাইও না। তো যাই হোক, সে তো তাকে শোনা হয়নি, মোটামুটি বার করেই দেওয়া হয়েছে সেখান থেকে। শান্তনু সিনহা বিশ্বাস 40টা ঘর একটা মানুষের বাড়িতে কি করে কে জানে, কি করে 40টা ঘরে, 40খানা ঘর একটা মানুষের লাগে। এই যে দেখুন, এই যে ইডি আজকে আধিকারিকরা সারা দিন ভর এখানে রয়েছেন, 40টা ঘর একটা মানুষ বানিয়েছেন, মানে এটা ওনার একটা সম্পত্তি। তো ফলে প্রীতম, আমি যেটা জানতে চাইছি যে এই যে এখন হয়তো আমি জানি না আগামী দিনে এই বেআইনি যারা বেআইনি নির্মাণ করেছেন সেখানে বুলডোজার চললে কারোর হয়তো হাতে খুব ঘা লাগবে, কিন্তু এই দল মানে এই লোকগুলোকে দেখে এসছেন এরা যে রাজনীতি করলে কি কি হয়, মানুষের সেবা কতটা করা যায় জানি না, কিন্তু এইরকম প্রাসাদোপম অট্টালিকা খানিক বানানো যায়। বাড়ির ভেতরে চলমান সিঁড়ি থাকতে পারে, বাড়ির ভেতরে লিফট থাকতে পারে, হেলিকপ্টার করে যাতায়াত করার সুযোগ থাকতে পারে। আমি যখন পেশা হিসেবে রাজনীতিটাকে নেব, তখন তো আমার মোটোই থাকবে কি করে অর্থ উপার্জন করব। আর তার ফল যদি এরকম হয়, আগামী দিনে সেই ওয়াশিং মেশিনটা কিভাবে তৈরি করবে বিজেপি? তোমার কথা হচ্ছে, তোমার আরেকটা আমি একটু উদাহরণ দিই। তোমার যদি কেউ ক্যামেরাটাকে জোর করে দেখায়, মানে বড় করে, 61 ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, এটা তার বাড়ির সুইমিং পুল, বাড়ির ভেতরে সুইমিং পুল। 61 ওয়ার্ডের কাউন্সিলর, বাড়ির ভেতরে সুইমিং পুল। আমি তার নামটা বলে তাকে মনোমণ্ডিত করবো না। 61 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তো এই হচ্ছে আজকে তোমার তৃণমূল কংগ্রেসের অবস্থা। আমি তোমাকে বলছি, এরকম যারা লোকজন আছে না, যারা তুমি বললে না যে রাজনীতিটাকে তারা পেশা হিসেবে নিয়েছে, ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতা, যিনি আমাদের বিশ্ব নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি বারবার বলছেন যে আমাদের কাছে বিশ্বাস করো, আমাদের কাছে রাজনীতিটা পেশা নয়। তার কারণ হচ্ছে পেটে গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এতদিন লড়াই করেছে। আমাদের যে এতজন শহীদ হয়েছে কিসের জন্য? সিন্ডিকেট করার জন্য না, শুধু গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হওয়ার জন্য। তোমার 2021 থেকে শুরু করে তোমার তার আগের পঞ্চায়েত নির্বাচন, তার আগে 2019-এর ইলেকশন, প্রত্যেকটা জায়গায় যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে লড়াই করেছে কিসের জন্য? ভারত মাতার ছবিকে সামনে রেখে এবং নীতি আদর্শকে সামনে রেখে। কিসের জন্য লড়াই করেছি? যে এখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আমরা যে সত্যিকারের আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির একমাত্র হিন্দু হোমল্যান্ডকে নিয়ে বাঁচাতে পারি, তো সেই জন্য আমাদের লড়াই। তো সেই লড়াইয়ে আমরা কোনোদিনও এইরকম বেনজল আমিও লাস্ট ব্যক্তি হব যদি এই বেনজল তোমার
আমাদের পার্টি থ্রুকে। তো এই বেনজলের কোনো জায়গা নেই, আমি তোমাকে এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। তার কারণ হচ্ছে আমি আমার পার্টির আদর্শ, আমি আমার পার্টির নীতি আদর্শ জানি যে এই বেনজলের জায়গা কোনোদিনও ভারতীয় জনতা পার্টি হতে তৃণমূল পারবে না। ব্লক সভাপতি, তার কি রোয়াব, তার কি মানে তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তার ওই বাড়ি। না না, তোমার তো তুমি তো ব্লক সভাপতিকে দেখালে, আমি তো তোমাকে কলকাতা 61 ওয়ার্ডের কাউন্সিলরকে দেখাচ্ছি। উনি বাড়িতে পুরোটা আনঅথরাইজড, পুরো বিল্ডিংটা তোমার আনঅথরাইজড, সেখানে নিজের বাড়িতে সুইমিং পুল বানিয়ে ফেলেছে। শুধু মানে এটা তো প্রত্যেকটা কাউন্সিলর। আমি তো মুখ্যমন্ত্রীকে তোমার এই ক্যামেরার মাধ্যমে রিকোয়েস্ট করব, তোমার আমার মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্য সরকারের যে এখন প্রধান মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা কাউন্সিলরের আয় ব্যয় হিসাব নেওয়া হোক, এবার প্রত্যেকটা কাউন্সিলরের পুরো সম্পত্তির অডিট করা হোক। তাহলে না বোঝা যাবে যে মানুষের সম্পত্তি ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। করতে হবে। তার কারণ হচ্ছে যে তাদের প্রত্যেকটা জিনিস হয় চাকরি বিক্রি করে, নয় ইলিগাল কনস্ট্রাকশন করে, নয় অনুপ্রবেশকারীদের ঢুকে। এই যে মহিম শেখের স্টেডিয়াম দেখাচ্ছিলাম, এর পরিচয় হচ্ছে মানে ইনি আগে যেটা করতেন সেটা হচ্ছেন বাইকের মেকানিক ছিলেন। এবার বাইকের মেকানিক থেকে স্টেডিয়ামের মালিক কি করে হয়ে গিয়েছেন, তার এই আয়ের উৎস কি সেটা জানি না। সেটা হয়তো ভবিষ্যতে যদি স্ক্যানারে উনি আসেন তাহলে হবে, দেখানো হবে। আমি নীলাঞ্জনের কাছে আসি। নীলাঞ্জন, এরকম তো মানে প্রচুর রয়েছে বোধহয় তৃণমূল কংগ্রেসে, মানে কাউন্সিলর, নেতা। দেখুন, এটা দলমত নির্বিশেষে বিভিন্ন দলে এরকম কিছু মানুষজন আছেন যাদের একটা প্রচুর টাকা পয়সা ফুলে ফেঁপে ওঠে। তো এবার তাদের কি করে এই আয় কোত্থেকে এলো সেটা নিশ্চয়ই সরকার দেখবে, এবং সেটা যদি তারা যদি এটা প্রপারলি একটা ইনভেস্টিগেট করে, আমার অন্তত তার প্রতি সমর্থন থাকবে। তোমার মনে তো থাকবে অভিষেক মানে যে এটা দেখো সমর্থন আছে তোমার? না না, আমার নিশ্চয়ই যে কোনো, আমার শুভেন্দু অধিকারীরও কতগুলো পেট্রোল পাম্প আছে সেটাও যদি গোনা হয়, সেটাও দেখা হয়, আমার দেখো না, সমর্থন তোমরা দেখো, থাকবে। তোমরা বিরোধী, দেখো না, আরো নিয়ে আসো। আমরা কি করে দেখবো? সরকার তো এটা দেখবে। বললে হবে না, ডেটা নিয়ে আসতে হবে। প্লিজ তোমাদেরও কোনো ডেটা নেই, এগুলো জাস্ট বলছো, ছুড়ে দিচ্ছ। আমি কি বলছি যে তোমার হয়তো মনে থাকবে বেশ কিছু বছর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার সভাপতি প্রপার্টি গিয়েছিলেন। অ্যাটাচ করে নিল নাকি শেখ ডেটা? সুফিয়ানের ওই জাহাজ বাড়ি দেখে উনিও থমকে দাঁড়িয়ে বললেন, বাবা সুফিয়ান তুই তো দারুণ বাড়ি বানিয়েছিস। যেমন উনি ওই বোম বাঁধাকে বলেছিলেন যে তোরা তো বোম বাঁধিস, শওকত মোল্লাকে, সেরকমই এইরকম উনি দলনেত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওনার এক দলের সৈনিকের বাড়ি দেখে যে ওই তো দারুণ বাড়ি বানিয়েছিস, এত বড় বাড়ি বানালি কি করে? কার আয়ের সোর্সটা কি সেটা দেখতে হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাজ নয় সেখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দেখা। এটা হতে পারে মুখ্যমন্ত্রীর কাজ নয়, যেমন মুখ্যমন্ত্রীর যেমন কাজ নয় দাঁড়িয়ে যাখা, তেমন মেয়রও এটা বলতে পারেন না যে কলকাতা পুরসভায় কার বাড়িতে নোটিশ যাচ্ছে আমি কি জানি। এটা দেখার কথা নয়। যদি এটা স্যাংশন করলো মানে কে? এটা যদি বড় চেয়ারম্যান পদত্যাগ করে দিচ্ছেন, না, স্যাংশন ফিরহাদ করছে কে? হাকিম মাননীয় মহানাগরিক যদি এই কথাটা বলেছেন, যে কথাটা, সেটা যদি উনি সত্যি মিন করে থাকেন, এটাই হওয়া উচিত। কারণ এটা তার দেখার বিষয় নয়। সেটা জানো না? এটা বিল্ডিং কাউন্সিলর বলছে আমি জানি না। ডিপার্টমেন্ট, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট দেখছে, এবং যে চিঠিটা গেছে, যে নোটিশটা গেছে, সেটা পাঠিয়েছেন সেখানকার ইঞ্জিনিয়ার। নিয়মটা জানি না, সেটাই সই হওয়া করতে হয় উচিত, না, সেটাই হওয়া ওয়ার্ড উচিত। কাউন্সিলর, এটা মেয়রের সিগনেচার লাগে কাউন্সিলরের না, তো সই লাগে নাকি? একদমই লাগে না, একদমই লাগে না। এটা সম্পূর্ণ এটা একটা প্রশাসনিক। কাউন্সিলরকে তাহলে অন্ধকারে রেখে যা খুশি করে। দেখুন, আমাদের রাজ্য সরকারও যখন যে ডিসিশনগুলো নেয় সেগুলো তো ক্রিয়ান্বিত করে আমাদের সেক্রেটারিজ রামলারা। একই রকম ভাবে কলকাতা কর্পোরেশনে একটা সিস্টেম চলে। আচ্ছা, যাকে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট নীলাঞ্জনের যে ক্যাপ্টেন আর কি, দেবাংশু ভট্টাচার্য বলেছিল যে শালবনীতে যদি যেতে তৃণমূল কংগ্রেস, তাহলে ওনার নামে আপনার কুকুর পোষাও করার নাম দিয়ে, তাহলে কি সেটা হবে? তো এই যে এই সমস্ত ফিল্দি মন্তব্য করে বাঙালিকে কোন পর্যায়ে নিয়ে গেছিলেন, সেটা হচ্ছে বাংলা মানুষের দেখা উচিত। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এটা দেবাংশু ভট্টাচার্য নিজে বলেছিল। আমার ক্যাপ্টেনের নাম মমতা ব্যানার্জি। প্রথম কথা। শুনেনি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যে একটু আগে যে কথাটা হচ্ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন যে মন্ত্রিত্ব বন্টনের বিষয়টা, সেখানে প্রীতমদা বলল যে তৃণমূলে অটোক্র্যাটিক সিস্টেম আছে এবং বিজেপিতে একটা বিশাল সিস্টেম আছে। দেখুন, এটার সম্পূর্ণ প্রেরোগেটিভ হচ্ছে চিফ মিনিস্টারের। গত 15 বছর জিনিসটা যেরকম হওয়া উচিত ছিল, চিফ মিনিস্টারের প্রেরোগেটিভে রাজ্যে মন্ত্রিসভা তৈরি হতো। এখন এমন একটা সরকার এসছে যাকে কথায় কথায় দিল্লি ছুটতে হয় পারমিশনের জন্য। এটাই ডিফারেন্স, এটাই অসুবিধা কি যদি রাজ্য অসুবিধা। আমি বলছি এটা